অনেকে বলছে যে চলিতেছে সার্কাস, এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। আমি তো বিএনপির খুবই দুঃখিত এই কারণে যে এরকম গুরুত্বপূর্ণ ইস্যুতে ওনারা কি বলে কি করে, যে আমাদের এইরকম ক্রুশিয়াল মোমেন্টে বিএনপির ভূমিকা হলো হারমোনিয়াম পার্টির মতো। তো এই বাচাল প্রেস সচিবের কাছে আমি অশিক্ষিত, সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করার কারণে ওই অ্যাঙ্কার হচ্ছেন বামপন্থী আর বামপন্থীরা হচ্ছেন বনসাই। তো আমি ওনার জ্ঞাতার্থে জানাই যে কথাটি উনি বলেছেন, উনি তো অনেক পড়াশোনা নিশ্চয়ই করেন, না হলে ওনার বাকি সবাইকে মূর্খ কেন মনে হয়? উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি? উনি তো পাওয়ারটা খুব এনজয় করছেন, ওনাকে দেখলেই বোঝা যায়, কিন্তু উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি? এই সরকার সেই কাজ করছে অথবা সেই কাজ হতে দিচ্ছে যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায়। যতদিন বিলম্বিত করা যায় ততদিনই তাদের লাভ। প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়াজ তৈরি করতে দিচ্ছে, হতে দিচ্ছে, না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে যে তোমরা এটা নিয়ে একটু আচারাচি করো। এই ফাঁকে তাদের কিছু মিশন আছে, তারা সেই মিশনগুলো করে নিচ্ছে। খবরটাই যদি আপনি লক্ষ্য করেন, আপনার কাছে পুরো দেশের চিত্রটা বুঝতে আর খুব বেশি বেগ পেতে হবে না। অনেকে বলছে যে চলিতেছে সার্কাস, এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রবিন ফারহানা। মাসুদ কামাল, এই মুহূর্তের বাংলাদেশে আসলে কি চলছে? এই সময় যদি আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশে যে কোন কাজটা অথবা কোন কাজগুলো সবচেয়ে তড়িৎ বেগে এবং গুরুত্বের সাথে হচ্ছে, সেটা কি? একটা হলো করিডোর দেওয়া, আর একটা হলো টার্মিনাল দেওয়া। এই দুটো ডেটও দিয়ে দিচ্ছে। নির্বাচনের রোডম্যাপ দিতে পারে না, নির্বাচন কবে হবে স্থির করে বলতে পারে না, কিন্তু টার্মিনাল কবে দিবে সেটা সেপ্টেম্বরে দিবে। কিন্তু জনাব মাসুদ কামাল, যেহেতু এই বিষয়গুলোর সাথে সুদূর প্রসারী প্রভাব জড়িত, রাজনৈতিক ঐক্যমত্য এই বিষয়ে কতটা জরুরি? অবশ্যই অনেক জরুরি। আমার পাশে একজন রাজনীতিবিদ আছে, ওনাকে জিজ্ঞাসা করেন, উনি জবাব দেখ ওনারা কি করতেছে এই ব্যাপারে। আমি তো বিএনপির খুবই দুঃখিত এই কারণে যে এরকম গুরুত্বপূর্ণ ইস্যুতে ওনারা কি বলে কি করে। আগে শুনতাম, কিছু মনে করেন না, আগে শুনতাম একটা আমাদের ছাত্র রাজনীতি করতাম আমরা, একটা পার্টি মানে একটা বিশেষ একটা দল সম্বন্ধে বলতাম, এরা হলো হারমোনিয়াম পার্টি, গান টান গায়। এখন আমার বলতে ইচ্ছা করতেছে যে আমাদের এইরকম ক্রুশিয়াল মোমেন্টে বিএনপির ভূমিকা হলো হারমোনিয়াম পার্টির মতো। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। ব্যারিস্টার রবিন ফারহানা, যেমনটি মাসুদ কামাল অভিযোগ করছিল যে বিএনপি হারমোনিয়াম পার্টিতে পরিণত হচ্ছে কিনা, একদমই না, প্রশ্নই উঠে না। বিএনপি তার সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং এখনো দিচ্ছে। আপনি লক্ষ্য করেছেন যে বিএনপির মধ্যম সারির নেতারা, এমনকি বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতারাও অনেক সময় এই সরকারের বিরুদ্ধে কঠোর শব্দ উচ্চারণ করলেও বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান এবং যিনি এই দলটিকে গত 17 বছর একক হাতে ধরে রেখেছেন এবং দলটিকে এই জায়গাতে নিয়ে এসছেন, তিনি কিন্তু এখন পর্যন্ত খুব শক্ত বলেনি, আনটিল যতক্ষণ পর্যন্ত না এই করিডোর এবং এই বন্দর নিয়ে আলাপ উঠেছে। এখন কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শক্তভাবে বলেছেন যে যেই সিদ্ধান্তগুলো এই সরকার নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো এই সরকারের নেবার কথা নয়, এবং পরবর্তীতে যে সরকার আসবে তাকে কিন্তু এই সরকারের সিদ্ধান্তের সকল দায়ভার বহন করতে হবে। প্রথমে যখন করিডোর নিয়ে আলোচনা হলো, আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলছেন, সরকারের অতি বাচাল অতিরিক্ত কথা বলা প্রেস সচিব তিনি অন্যভাবে কথা বলছেন। অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার সাথে প্রেস সচিবের কথার কোনো মিল নাই। দুই হচ্ছে, যখন আমরা বন্দর নিয়ে আলোচনা শুরু হলো তখন আমরা দেখলাম যে তারা দাবি করছেন বন্দর হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড এবং এই চট্টগ্রামের এই বন্দরটি যদি আরো বেশি সচল এবং সক্ষম করা না যায় তাহলে নাকি শরীর যথেষ্ট রক্ত পাবে না এবং যথেষ্ট মানে সচল ভাবে দেশ সামনের দিকে এগোতে পারবে না। আমি রিপোর্টগুলো দেখছিলাম যে আচ্ছা কখন আমরা বিদেশিদের হাতে বন্দর দেই? সাধারণত বন্দরে বিদেশিরা বিনিয়োগ করে, বন্দর তৈরি করে, মানে টার্মিনাল, দুঃখিত, বন্দর মানে টার্মিনাল তৈরি করে, টার্মিনাল প্রথম কয়েক বছর তারা সেটা ম্যানেজ করে। তাতে কি হয়, একটা দেশ বিনা ব্যয়ে একটা টার্মিনাল পায় এবং সেটা রক্ষণাবেক্ষণ যেহেতু বিদেশিরা বেশ কয়েক বছর ধরে করে, কারণ তাদের কষ্টটা তারা সেভাবে তুলে নিয়ে যায়, যাতে বন্দরের ওই দেশের মানুষ যারা আছে তারা একটা দক্ষ জনবল হিসেবে বন্দরে গড়ে ওঠে। কিন্তু যেই টার্মিনালটা নিয়ে কথা হচ্ছে সেই টার্মিনাল অলরেডি তার সক্ষমতার চেয়ে 30 লক্ষ টন বেশি মানে মাল গত বছর তারা
লোড আনলোড করতে পেরেছে। সো অতি সক্ষম, এবং যেই বন্দরটিতে ইনভেস্ট করে আর কিছু করবার নাই, কারণ পাশেই নৌবন্দর, সেটার পেছনে কেন বিদেশি বিনিয়োগ আসছে এই প্রশ্ন তো করতেই পারি। দুদিন আগে আমি আরেকটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে ওই অতি কথক আমাদের প্রেস সচিবের একটা ইন্টারভিউ, একক ইন্টারভিউ গেছে। আমি ওনাকে বারবার এই কথাগুলো বলছি কারণ উনি যখন গণমাধ্যমে কথা বলেন উনি রাজনীতিবিদদের খুব অসম্মান করে কথা বলেন। সো ওনাকে আমি, যেহেতু সম্মান বিষয়টা রেসিপ্রোকাল, আপনি আমাকে দেখালেই আপনি সম্মান পাবেন, উনি যেহেতু রাজনীতিবিদদের সম্মান করে কথা বলেন না, সো আমিও মনে করি এই বাচাল প্রেস সচিবকে নিয়ে খুব সম্মান নিয়ে কথা বলার কিছু নাই। ওনার একক ইন্টারভিউটা আমি দেখছিলাম, সেখানে তিনি অ্যাঙ্কর তাকে প্রশ্ন করার কারণে তিনি অ্যাঙ্করকে বামপন্থী বলেছেন। সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন, তিনি বামপন্থী রাজনীতিবিদদের বনসাই বলেছেন, যারা নিজেরা বামুন হয়ে থাকে এবং তারা রাজনীতির সবকিছুই বামুনের চোখে দেখে। এবং তিনি যখন আমার প্রসঙ্গে প্রশ্ন করেছেন অ্যাঙ্কর, তিনি আমাকে লেখাপড়া করতে বলেছেন। তো আমরা তো বাংলাদেশের মানুষজন মোটামুটি মূর্খ, ওনারা তো সে কারণেই এক দল দক্ষ বিদেশি দিয়ে বাংলাদেশ এখন চালাচ্ছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরো যেমনটি বলেছে যে এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, এটা আগের তত্ত্বাবধায়ক সরকারের মতো না, আমি আসছি, প্রত্যেকটি বিষয়ে সরকারের ম্যান্ডেট আছে। আমি সেই জায়গায় আসছি, সেই জন্য আমি এতগুলো কথা বললাম। তো এই বাচাল প্রেস সচিবের কাছে আমি অশিক্ষিত। সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করার কারণে ওই অ্যাঙ্কার হচ্ছেন বামপন্থী আর বামপন্থীরা হচ্ছেন বনসাই। তো আমি ওনার জ্ঞাতার্থে জানাই যে কথাটি উনি বলেছেন, উনি তো অনেক পড়াশোনা নিশ্চয়ই করেন, না হলে ওনার বাকি সবাইকে মূর্খ কেন মনে হয়। উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি? উনি তো পাওয়ারটা খুব এনজয় করছেন, ওনাকে দেখলেই বোঝা যায়, কিন্তু উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি? ওনার উৎস কি ক্ষমতার? ওনার ক্ষমতার উৎস হচ্ছে একটা রেফারেন্স যেটা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছ থেকে নেওয়া হয়েছে। এখন আপনি আসেন সেই রেফারেন্সে কি লেখা আছে আমরা একটু দেখি। সেই রেফারেন্সে লেখা আছে, এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায়, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান নাই, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন সংবিধান থেকে হাসিনা তুলে দিয়েছে, উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের 106 অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে, অন্য কোনো কাজ না, ডে টু ডে নির্বাহী কাজ, এক্সিকিউটিভ ডিউটি পালনের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের নিযুক্ত করিতে পারিবেন। এবং এই রেফারেন্স অনুযায়ী কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। আমাদের উপদেষ্টাদের আপনি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টাকে আপনি প্রধানমন্ত্রী বলতে পারবেন কিনা সেইটা নিয়ে একটা প্রশ্ন আছে। এই সরকার আসার পর একটা অধ্যাদেশ করেছিল, সেই অধ্যাদেশে সরকার বলেছিল যে প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা মন্ত্রী পদমর্যাদার হবেন। সেই অধ্যাদেশটা কোনো এক অজানা কারণে চাপা পড়ে গেছে। অজানা কারণটা কি জানেন? অজানা কারণটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রী তো দূরেরই কথা, আপনি সংসদ সদস্য বা এমপিও হতে পারবেন না যদি আপনি বিদেশি নাগরিক হন। এই সরকারের উপদেষ্টা পরিষদ, তার এক্সটেন্ডেড ভার্সন আমাদের নিরাপত্তা উপদেষ্টা, যেই পদটা বাংলাদেশে কোনোদিন ছিলই না, সেটাকে তৈরি করা হয়েছে। এরা প্রত্যেকে অন্তত 12 থেকে 14 জন বিদেশি নাগরিক আছে। নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে সে অভিযোগ নাকচ করেছে। উনি কি বলেছেন? উনি কথার মারপ্যাচ দিয়েছেন। উনি একবারও বলেন নাই, উনি বলেছেন আমি বাংলাদেশের নাগরিক হিসেবে, কিন্তু অন্য কোনো দেশের নাগরিকত্ব তার নাই, ডুয়েল সিটিজেনশিপ নাই, সেটা কিন্তু উনি বলেন নাই। এক। দুই হচ্ছে, আমাদের সেই অতি বাচাল প্রেস সচিবকে এই প্রশ্ন করা হয়েছিল, বারবার করা হয়েছিল। এই বাচাল প্রেস সচিবও একবারও বলে নাই যে এই উপদেষ্টা পরিষদে বিদেশি কোনো নাগরিক নাই। তিনি বলেছে যে এইটা অভিযোগ উত্থাপন করবে সে প্রমাণ করবে। কেন তোমাদের ওই ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা নাই কেন? সেই জবাবদিহিতা নাই কেন? ওপেন চ্যানেল, ন্যাশনাল চ্যানেল বলে দেন আপনি। আপনার যদি সেই মরাল স্ট্রেংথ থাকে যে এই সরকারে কোনো বিদেশি উপদেষ্টা নাই, তাহলে সেটি আপনি জাতির সামনে প্রেস সচিব হিসেবে কেন পরিষ্কার করছেন না?
মাসুদ কামাল করিডোর, বন্দর ব্যবস্থাপনা, কাতারকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেওয়া এবং সেন্ট মার্টিন নিয়ে অস্বচ্ছতা, সবকিছু নিয়ে আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গন থেকেও এক ধরনের সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যেখানে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এই সরকারের একমাত্র ম্যান্ডেট নির্বাচন অনুষ্ঠান করা। অন্যদিকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানালেন, এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে তারা এসে শুধু নির্বাচন করবে? এই বিপরীতমুখী বক্তব্য আসলে কেন? এটা তো ব্যারিস্টার রুমিন ফারহানা তখন খুব সুন্দর করে পড়ে শোনালেন আমাদের। উনি যে কোর্টের যে আদালতের যে রেফারেন্সটা উল্লেখ করলেন, সেখানে তো বলাই আছে যে এটা কেবল নির্বাহী কাজ সম্পাদনের জন্য এটাকে করা হয়েছে। এবং করা হয়েছে মানে কি করা হয়েছে তা বলে নাই, বলছে এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে। মানে এদের কাছে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিছে। যে রাষ্ট্রপতিকে তারা অস্বীকার করে আর যে রাষ্ট্রপতিকে তারা ফেলাই দিতে যাচ্ছে, তার নিয়োগকৃত লোকেরা, মানে আপনি একজন লোক, আপনি যে নিয়োগ কর্তা, সে আপনাকে যে কোনো সময় বাদ দিতে পারে না? পারে তো, নিয়োগ কর্তার সে অধিকার আছে। এদের নিয়োগ দিচ্ছে তো রাষ্ট্রপতি। যদিও ডক্টর ইউনূস বলে, কি বুঝে বলে জানি না, তার নিয়োগ করতে নাকি ছাত্ররা, তো ভুল কথা, মিথ্যা কথা, তো এটা বেআইনি কথা। তাকে নিয়োগ দিচ্ছে এই শাহাবুদ্দিন সাহেব। যদি উনি বলতো যে ছাত্ররা আমাকে নিয়োগ দিচ্ছে, এটা কি আদালত এটা কি করতো, মানে বলতো এটা ঠিক আছে? ওটা তো ঠিক হতো না রে ভাই। তো ওনারা তো এইটার আলোকে কিছু বললেই বলে, সুপ্রিম কোর্ট আমাদের কিন্তু বলেছে এটা করার জন্য। তো এদের শুনলাম তো কি বললো। আর এই এত আলোচনার মধ্যে রুমিন ফারহানা ওনাকে নিয়ে এই আপনাদের ওনার মানে কি বলে প্রেস সেক্রেটারি কি বলছে না বললো, ওখানে ওই যে পার্টটা আছে যে বিদেশি নাগরিকের পার্টটা, ওখানে আমার প্রসঙ্গ উঠছিল আর কি। আসলে অভিযোগগুলো আমি করেছিলাম, তা আমি করাতে আমার রেফারেন্সে উপস্থাপক তাকে প্রশ্ন করেছে যে মাসুদ কামাল এই প্রশ্নগুলি করছে। উনি উল্টা আমাকে চ্যালেঞ্জ করছে, মাসুদ কামালকে কোনো প্রমাণ দিচ্ছে, সে প্রমাণ দিতে পারবে? ইনভেস্টিগেটিভ জার্নালিজম কি বলে? আরে ভাই শফিকুল আলম ভাই, আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি, আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি এবং সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করে আসছি। একদম মানুষকে উড়াই দিয়েন না। সাংবাদিকতা কাকে বলে কিছু তো বুঝি রে ভাই, কিছু তো বুঝি। ইনভেস্টিগেটিভ জার্নালিজম কাকে বলে সেটাও বুঝি, আর আপনার কমেন্টারি জার্নালিজম কাকে বলে ওটাও বুঝি। আমি ওখানে কি করেছি, কি বলেছি, আমার ওই জিনিসটা দেখতে বলে আরেকবার। আমি বলেছি যে জিনিসটা, যে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে, বিভিন্ন জন জানতে চায় যে এই লোকগুলো কি দেশের নাগরিক না দ্বৈত নাগরিক। আমার প্রশ্নটা হলো ওনারা ক্লিয়ার করুন। আমি ওই সংশ্লিষ্ট লোকদেরকে বলছি আপনারা ক্লিয়ার করুন, আপনারা বলুন যে আপনারা কি দেশের নাগরিক নাকি ওই দেশের নাগরিক নাকি দ্বৈত নাগরিক, না কি আপনার স্ট্যাটাসটা কি, আপনাদের সিটিজেনশিপ স্ট্যাটাসটা কি, এটা ওনাদেরকে আমি জানতে চেয়েছি। আর ওরা না শুনে বলতেছে যে আমি জানলে পারলে প্রমাণ দে। আমি কোনো প্রমাণ দেবো না, আপনাকে প্রমাণ করতে হবে। আপনি ঠিক আছেন, আমি প্রমাণ দেবো কেন? আমি প্রমাণ দিতে পারতাম যদি আমি এখন ইমিগ্রেশনকে বলি যে এই লোকগুলি যেখানে ঢুকছে ইমিগ্রেশনের, ওইটা আমার একটা ফটোকপি দেন, দিবে? আপনার জন্য তালা রাখছেন, চাবি নিয়ে তো রাখছেন, নিয়ে মধ্যে নিজের আঁচলের মধ্যে বানিয়ে রাখছেন, ওই চাবি আমরা দেন, আমি ব্যাগে দিই। আপনি কি উনি যে দেশে ঢুকছেন ইমিগ্রেশনের কাগজগুলো আমাকে দেখে দেন, আমি দেখি। ভাই এইগুলি বলে সমস্ত কিছু আপনার কাছে, আপনি বলেন যে আমি প্রমাণ করবো কেন? আপনি প্রমাণ করবেন যে আপনি ঠিক কি বেঠিক। এই সরকার সেই কাজ করছে, অথবা সেই কাজ হতে দিচ্ছে, যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায়। যতদিন বিলম্বিত করা যায় ততদিনই তাদের লাভ। প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়াজ তৈরি করতে দিচ্ছে, হতে দিচ্ছে, না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে যে তোমরা এটা নিয়ে একটু না আচাআচি করো। এই ফাঁকে তাদের কিছু মিশন আছে, তারা সেই মিশনগুলো করে নিচ্ছে। এই হলো একদম বটম লাইন। আর নির্বাচনে আর এই উপদেষ্টাদের মধ্যে কেউ আছে, তাদের হিসাব হলো যদি 2 ঘন্টাও বেশি থাকতে পারি তো 2টা ফাইলে তো সাইন করতে পারবো। তারা তো মজা পেয়ে গেছে যে উপদেষ্টা থাকলে পরে কি মজাটা লাগে, এটা মজা তারা অলরেডি পেয়ে গেছে, কিন্তু তারা এখন ওই ধান্দায় আছে। আপনি ছোট একটা ঘটনা বলি, দেখেন বিষয়টা হলো কি, আপনাকে ভাই নিয়ম মেনে চলতে হবে। আপনি কোন নিয়মটা মানবেন সেটা আপনাকে বলতে হবে।
কিছু নিয়ম মানবেন না, না মানলে বলবেন কি এটা হলো বিপ্লবের সরকার, এটা অমুকের সরকার, তমুকের সরকার, আমরা সব পারি। এই একটা তো অজুহাত তারা এদের দ্বারা কইতেছে। এই অজুহাত কি গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু কেউ জানে না, গাইড জোরে করতেছে, গাইড জোরে। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। ব্যারিস্টার রুবিন ফারহানার, সরকারের তরফ থেকে আসলেই কি গায়ের জোরে কিছু করা হচ্ছে কিনা, যেমনটি আসলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও প্রশ্ন রেখেছেন, আপনি কি মনে করছেন জনগণ আপনাকে অসীম ক্ষমতাশীল বানিয়েছেন, তাই রাজনৈতিক দলগুলোর পরামর্শ মানার দরকার নেই? যাদের পরামর্শে বিভ্রান্ত হচ্ছেন সেই ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখেছেন, আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক, এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক? আমি ওনার এই স্টেটমেন্টটা দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা আইদার উনি ওই চেয়ারে বসে উনি অন্ধ এবং বধির হয়েছেন, অথবা তিনি জেনে শুনে বুঝেও তিনি তার ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চাইছেন। আপনি যে তিনটা উদাহরণ দিলেন ভারতের, একটা হচ্ছে পুশ-ইন করা হচ্ছে, আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি হয় প্লেন দিয়ে উড়িয়ে এনে তারপরে বন্দর দিয়ে স্থলবন্দর দিয়ে ঢোকানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ট্রান্সশিপমেন্ট বাতিল যে হওয়ার 1 মাস যেতে না যেতে স্থলবন্দর বন্ধ করে দিয়েছে, যেখান দিয়ে আমাদের কাপড় যেত, আমাদের রপ্তানি হতো কাপড়, আমাদের প্রাণের যে পণ্যগুলো সেগুলো যেত। আজকে অলরেডি কয়েক ট্রাক পণ্য প্রাণের কয়েক কোটি টাকার সেটা ফেরত এসছে। সো আমরা একদিকে ভারতের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করে রেখেছি, অন দি আদার হ্যান্ড মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক কি সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। আমরা বর্ডার শেয়ার করি কিন্তু ভারত আর মিয়ানমারের সাথে, আমাদের কিন্তু আর কারোর সাথে বর্ডার শেয়ারিং নাই। মিয়ানমারের সাথে আপনি চিন্তা করেন, মানবিক করিডোরের কথা বলে বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা না করে আমরা মানবিক করিডোরের নামে ইউএনকে সেখানে অ্যাক্সেস দেওয়ার কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার ক্রস করে মিয়ানমারের মানে একেবারে পোশাক পরা লোকজন এসে আমাদের বর্ডারে নাচ গান অনেক রকম খেলাধুলা করে আবার ফিরে যায়, আমাদের সরকারের টু শব্দ করবার কোনো ইয়ে হয় না। আবার সেই মানে প্রেস সচিবের কথা বলতে হয়, তিনি খুব উঁচু গলায় ওই অনুষ্ঠানে বলছিলেন যে একটাও তো রোহিঙ্গা এত বছরে কেউ পাঠাতে পারেনি। এখন এই 9 মাসে কি একজন রোহিঙ্গাও গেছে? আপনার মনে থাকবার কথা, যখন রমজান মাসে অ্যান্টনিও গুতেরেস এসেছিলেন বাংলাদেশে, তখন কিন্তু বলা হয়েছিল তার আগে 1,80,000-এর মতন রোহিঙ্গা এই সরকার নাকি ধাপে ধাপে পাঠাতে পারবে। উল্টো 1 মাস যেতে না যেতে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে আবার অ্যাড হয়েছে। সো এই সরকারের না ভেতরের পরিস্থিতি স্থির আছে, না আন্তর্জাতিকভাবে তার প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে যাদের সাথে সে বর্ডার শেয়ার করে, তাদের সঙ্গে তার সম্পর্ক স্থির আছে। এই সরকারটা এই অস্থিরতাকে আমি মনে করি ইচ্ছাকৃতভাবেই জিয়ে রাখতে চাইছে। যে কথাটি মাসুদ ভাই বলছিলেন যে ওরা আসলে নির্বাচনের দিকে যেতেই চাচ্ছে না, এবং এটা এত মানে খাটো হয়ে যাচ্ছে এই সরকারে যারা উপদেষ্টা আছেন, বিকজ প্রত্যেকের তো একটা প্রোফাইল আছে এবং মানে প্রত্যেকেরই একটা যার যার ক্যারিয়ার প্রফেশন ছিল। ওই জায়গাটা থেকে বের হয়ে ওনারা যখন এইভাবে নেইকেডলি ক্ষমতা আটকে রাখার একটা চেষ্টা ওনারা করে যান, যে 2 মিনিট বেশি থাকলে 2টা বেশি ফাইল সই করা যাবে, সত্যি এখন এরকমই লাগে। কারণ আজকেও ইকোনমিস্টকে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, সেখানে তিনি বলেছেন যে এটা জুনের পরে যাবে না, আবারও সেই জুন দেখেন ডিসেম্বর থেকে হতে পারে এমন কথা বলেছেন, বলছেন জুনের বাইরে যাবে না। তার মানে ওই 6 মাসটা কিন্তু উনি রাখছেন, উনি চাইলেই কিন্তু একটা ক্লিয়ার আনসার করতে পারেন যে আসলে সরকারের পরিকল্পনা কি। এরপর যদি সেই পরিকল্পনা মতো না হয় সেটা তো দেশের মানুষ দেখবে, বুঝবে, সেটা যদি জাস্টিফাইড হয়।